হ্যালো ভিউয়ার্স, সামনে যে মানুষটি আছে তাকে অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে চিনে গেছে। বেলডাঙ্গার গর্ব আলমগীর হোসেন। সে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2023-এর ডব্লিউবিসিএস এক্সিকিউটিভে র্যাঙ্ক 20 স্থান অর্জন করেছে। তো তার জীবন কাহিনী শুনবো আমরা, তার সাফল্যের কাহিনী। তো আলমগীর হোসেন, প্রথমেই তোমাকে মেনি মেনি কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। মুর্শিদাবাদের মতন একটা প্রত্যন্ত জায়গা, প্রত্যন্ত জেলা, সেখান থেকে আমরা এর আগের বছর দেখেছি ইয়ামিন শেখ, তারপর আরিফ মণ্ডল এর মতন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভে স্থান অর্জন করেছে তারা। তো একইভাবে বেলডাঙ্গাটাও সামাজিক অর্থনৈতিক সব দিক দিয়ে পিছিয়ে পড়া জায়গা, সেখান থেকে তুমি উঠে এসেছো। তো তোমার জার্নিটা একটু যদি আমাদের শেয়ার করো, তারপরে আমরা আরও কোশ্চেন আসবো। হ্যাঁ, তো জার্নি আমার ডাব্লিউবিসিএস 2016 সালে শুরু। প্রথম আমি 2017 সালে ডাব্লিউবিসিএস দিই, সেখান থেকে জার্নিটা স্টার্ট হয়েছে। তারপরে 2017 সাল প্রিলিমস, সেটা পাস করতে পারিনি। 2018 সাল থেকে আমি মেন্স দিচ্ছি। মাঝে 2020 সালে আবার প্রিলিমসটা আমার হয়নি। তারপরে 2021, 22, 23, অর্থাৎ টোটাল আমি ডাব্লিউবিসিএস মেন্স দিয়েছি 5 বার। আর প্রথম ইন্টারভিউ ডাক পেয়েছিলাম 2012 সালে এ গ্রুপে। তো 2012 সালে 2022, হ্যাঁ। তো 2022 সালে আলটিমেটলি সিলেকশন হয়নি। 2023 সালের ইন্টারভিউয়ের পর 2023 সালে এক্সিকিউটিভে আমি সিলেক্ট হয়েছি। তো রাজ্য স্তরের শীর্ষ একটা পরীক্ষা, সেটা তুমি আজকে অর্জন করেছো, কিন্তু তোমার জার্নিটা যদি দেখা যায়, যে তুমি বললে 2016 সালে প্রথম পরীক্ষা দিয়েছিলে, হয়তো গ্র্যাজুয়েশনটা আরও আগে। তো সেই হিসাবে প্রায় 10 বছরের একটা সময়কাল। সেই সময়কালটা কিভাবে তুমি অতিক্রান্ত করেছো, এতদিন কিভাবে প্রিপারেশনটা ধরে রেখেছো? হ্যাঁ, যেহেতু জার্নিটা প্রায় 10 বছরের, সেহেতু জার্নিটা খুব একটা সহজ ছিল না। চড়াই উতরাই মিলেই জার্নিটা ছিল। 10 বছরের জার্নিতে আমার মাঝে মাঝে মনে হয়েছে যে এবার হালটা ছেড়ে দিই, আর হচ্ছে না। যখন এটা মনে করেছি, তখন আমার পরিবারের সাপোর্ট পেয়েছি। তারা বলেছে যে না, আরেকটু তুমি দেখো, আরেকটু নিজেকে পুশ করো। এবং আমার বন্ধুরা, যারা খুব কাছের বন্ধু আছে কয়েকজন, তাদের হেল্পও আমি পেয়েছি। তারা আমাকে বারবার মোটিভেট করেছে। আমার কয়েকজন বন্ধু আছে, তাদের মধ্যে আমি এই মুহূর্তে একজনের নাম অবশ্যই নেব, হাসিবুর রহমান। সেই বন্ধুটা, আমি একদিন তাকে বললাম যে হাসিবুর, আমি ডাব্লিউবিসিএস এর পড়াশোনা আর কন্টিনিউ করব না। তো হাসিবুর আমাকে একটা কথা বলেছিল, আমার মনে আছে এখনো, যে তোমার প্রিপারেশন 80% কমপ্লিট, মাত্র 20% বাকি আছে। তুমি আরেকটু চেষ্টা করো, আর একবার চেষ্টা করো, দেখো তোমার হয়ে যাবে। এইভাবে বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করেছে, মোটিভেট করেছে। তো তাদের মোটিভেশনে আলটিমেটলি আমি আজকে সফল হয়েছি। একদমই বন্ধুদের মানে একটা বলে না যে কার সঙ্গে মিশছি আমরা, কার সঙ্গে সারাদিনে কথা বলছি, কার সঙ্গে কীরকমভাবে কথা বলছি, সেসবও অনেক কিছু ম্যাটার করে প্রিপারেশন ফেজে। তো সেই হিসাবে একটা সৎসঙ্গ পাওয়া খুব দরকারি এই প্রিপারেশন ফেজে, যে মোটিভেট করবে। তো বাড়িতে কে কে আছে তোমার? আমার বাড়িতে আছেন আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ এবং আমার মেয়ে। বাবা মা কি করেন? আমার বাবার দোকান আছে, উনি দোকান চালান, আর মা হাউসওয়াইফ। আচ্ছা। তো আমাদের মুর্শিদাবাদ তো রাজমিস্ত্রির জেলা, মাইগ্রান্ট লেবারদের জেলা, এরকমভাবে একটা দুর্নাম ছড়িয়ে আছে। অবশ্য দক্ষ রাজমিস্ত্রি আছে বলেই রাজমিস্ত্রির জেলা হিসেবে পরিচিত পেয়েছে। তারপরে এই বেলডাঙ্গার মতন একটা জায়গা, যেখানে সবসময় চর্চায় থাকে নিউজে, নানা রকম খারাপ নিউজের জন্যই বেশি চর্চায় থাকে। তো সেইখানে এরকম একটা ভালো নিউজ নিয়ে আসা, সবার মাঝে একটা বার্তা পৌঁছে দেওয়া, সত্যি প্রশংসার দাবি রাখে। তো বাবা তো পড়াশোনা হয়তো বেশি করেননি? না, বাবা পড়াশোনা করেননি। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই রাজমিস্ত্রির জেলা বা অন্যান্য যে শ্রমিকদের জেলা, সেই শ্রমিকরা কিন্তু তারা নিজেরা হয়তো জীবনে প্রতিষ্ঠিত হতে পারেননি, কিন্তু তাদের ছেলেমেয়েরা যেন প্রতিষ্ঠিত হয়, তার জন্যই তারা অপ্রাণ চেষ্টা করেছে, সবসময় পাশে পেয়েছে, যেটা আমিও পেয়েছি। আমিও এই মুর্শিদাবাদেরই একজন ছেলে। তো সেই হিসাবে বলবো যে
অভিভাবকরা মানে বাবা মারা চান যে নিজে ছেঁড়া কাপড় পরে থাকুক, কিন্তু তার ছেলে যেন রাজপুত্রের মতন থাকে। তো সেই ট্রিটটাই পেয়েছে। তো নানা রকম প্রতিবেশী বা অন্যান্য যে নানা রকমের থাকে, তা হয় না গ্রামে, যেটা যে সহ্য করতে পারে না এক প্রকার। যে তোমার বয়সী দেখবে যে তুমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেই বছরে দেখা গেলো একটা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে সে প্রচুর টাকা ইনকাম করতে লেগেছে। তো এই গ্রামাঞ্চলে এই প্রভাবটা খুব বেশি দেখা যায়, যে আশেপাশের মানুষ প্রচুর টাকা ইনকাম করছে, বাড়িঘর করছে, গাড়ি করছে। তো এই এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি হচ্ছে পরিবারের সাপোর্ট, সেটা তুমি পেয়েছো। এটা আর তার পাশাপাশি এই বন্ধুদের যে সাপোর্টটা দরকার সঠিক সময়ে। আরেকটা কথা না বললেই নয়, যে পার্সেন্টেজের ব্যাপারটা বললে যে 80% বলেছে, আমি বলবো এটা আরো বেশি পার্সেন্টেজ। দেখা গেল 90%, 95% অধিকাংশ ছেলেমেয়েরা তারা হাল ছেড়ে দেয়। তো এটাও খুব একটা প্রশংসার দাবি রাখে। তো আমার কথায় বেশি বলা হয়ে যাচ্ছে। তো তুমি তুমি বলো এর আগে বার যখন পাস করতে পারলে না 22-এ, তখন কি অনুভূতি হয়েছিল আর এখন কি অনুভূতি হচ্ছে? 2022-এ যখন আমি পাশ করতে পারলাম না, রেজাল্ট হলো, তখন তো স্বভাবত একটু খারাপ লেগেছিল। আর আমার না যতটা খারাপ লেগেছিল, আমার পরিবারকে বলতে গিয়ে আমার বেশি খারাপ লেগেছিল। মানে আমি যে পাশ করতে পারিনি সেটা মেনে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ওইটা বাড়িতে যে বলতে হবে যে আমি সফল হতে পারিনি, সেইটা আমার কাছে বেশি কঠিন ছিল। আমার ফ্যামিলিকে জানানো যে রেজাল্টটা হয়েছে, আমি সফল হইনি, তো সেটা একটু কঠিন ছিল। এক প্রকার ছেঁড়া কাঁথায় শুয়ে যে লাখ টাকার আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা যখন হঠাৎ করে ধূলিসাৎ হয়ে যায় এক প্রকার, মানে সেই এখানে আছে, এখানে সামনে সামনে এখানে বোর্ড আছে, হ্যাঁ, এখানে সাপ লুডোর দেখো ছক আছে, হ্যাঁ। এই ইন্টারভিউটা হলো অনেকটা এই সাপ লুডোর খেলা। তুমি সমস্ত প্রিপারেশন নেওয়ার পর তুমি অনেকগুলো ধাপ পার করে এই ইন্টারভিউ স্তর পর্যন্ত গিয়ে যখন তুমি একবারে খালি হাতে পড়ে একবারে সেই উঁচু স্থান থেকে আবার সিঁড়ি বেয়ে একবারে নিচে চলে যাওয়া, আবার তিল তিল করে এই স্বপ্নটা আবার নতুন করে শুরু, একবারে ফ্রেশ হিসাবে শুরু করা। তো সেই হিসাবে আর কি কি পরীক্ষা দিয়েছো ডব্লিউবিসিএস ছাড়া? ডাব্লিউবিসিএস ছাড়া আমি সব রকম পরীক্ষায় দিই, মানে কম্পিটিটিভে যেগুলো হয়, পিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এছাড়াও অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, রেলের পরীক্ষা, আমি মোটামুটি পরীক্ষা সব রকমই দিতাম। আচ্ছা, তো এখন কেমন লাগছে? এখন কি অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে, খুবই সুন্দর অনুভূতি। চারিপাশে কি কি পরিবর্তন দেখতে পাচ্ছ তুমি? পরিবর্তন মানুষের ব্যবহারে আগে যারা দেখা গেল তোমাকে মূল্যই দিত না, তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ সেই রাস্তা দিয়ে তারা দেখলে হয়তো অন্যদিকে মুখ ঘুরে চলে যেত, তারাই এখন হয়তো তোমাকে আগ বাড়িয়ে তোমার সঙ্গে ভাব করতে আসছে, তাই না? না না, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। তেমনটা ঠিক নয়, মানে আমার যারা প্রতিবেশী না, আমাকে সবাই খুব ভালোবাসেন ছোট থেকেই। এবং এমন নয় যে আগে পাত্তা দিতেন না এখন বেশি এ করছেন, এমনটা নয়। আমার প্রতিবেশীরা আমার সাপোর্টিভ ছিলেন, সবসময় খোঁজ খবর রাখতেন, তারা আমার রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করতেন। এবার স্বভাবতই এখন যেহেতু রেজাল্টটা হয়েছে, এখন পুরো পাড়াতে একটা খুশির আমেজ আছে। বাহ, খুব ভালো। তো তুমি তো একজন সাংসারিক লোক, তো তোমার মেয়ের কি অনুভূতি? তোমার মেয়ে তো এখন বাচ্চা, কত বছর বয়স? মেয়ের বয়স 4 বছর। 4 বছর। তার কি দাবি বা কি অনুভূতি? তার অনুভূতি, সেটা তার মনের কি অনুভূতি সেটা আমি তো বলতে পারবো না, তবে হ্যাঁ তার রিয়াকশন গুলো পাই মাঝে মধ্যে। সবাই যখন জিজ্ঞেস করে যে তোমার আব্বু এখন কি হয়েছে, তখন যখন বলে ভিডিও হয়েছে বা অফিসার হয়েছে, অন্তত এইটুকু জানে যে একটা কিছু হয়েছে, বড় কিছু হয়েছে, বাড়িতে লোকজন আসছে, সেই কারণে হয়তো বুঝতে পারছে যে না কিছু একটা হয়েছে। আচ্ছা, খুব ভালো। তো একইভাবে তোমার সহধর্মিণীর কি তুমি অনুভূতি কি তার? আর সে তুমি প্রিপারেশন পেয়েছে, তাকে কিরকম পাশে পেয়েছো? তোমার বাবা মা তো সাহায্য করেছে, কিন্তু সহধর্মিণীর একটা বড় রোল থেকে যায়। একদমই, আমার ওয়াইফের সাপোর্ট প্রথম থেকেই ছিল। তার সে নিজেও যেহেতু পড়াশোনা করে, পড়াশোনার লাইনে আছে, সেও প্রিপারেশন নিচ্ছে, সেই কারণে বরং আমাদের সুবিধাই হতো পড়াশোনায়। মানে পড়াশোনার পরেও বাড়িতে গিয়ে পড়াশোনার আলোচনায় করতাম। আমার কিছু প্রবলেম হলে, আমি যেমন আমার ওয়াইফ সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্সের, তো আমি আবার সায়েন্সে উইক,
আমার সায়েন্সের কিছু প্রবলেম হলে শেয়ার করতাম। তো ভালোই হতো বিষয়টা, আর সাপোর্টিভ তো ছিলই, আর বাহ। সেও এখন খুবই খুশি। বাহ, খুব ভালো। তো প্রসঙ্গত জানিয়ে রাখি, এখন আছি আমরা আলমগীরের একটা ভাড়া করা রুমে, যেখানে সে টিউশনই পড়ায়। কিছু স্টুডেন্ট যারা আছে নানা রকম ডিফেন্স লাইনের, তাদেরকে খুব অল্প একটা ফিজে সে টিউশনটা পড়ায় তার নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য, জীবন নির্বাহের জন্য, তার সংসার চালানোর জন্য। তো এখানে সে আলাদা একটা রুম, মানে তার বেলডাঙাতে বাড়ি কিন্তু আলাদা একটা রুম নিয়েছে, সেখানে সে স্টাডি রুম করেছে। এখানে আপনারা দেখতে পাবেন, এখানে তার বইগুলো সব আছে, এখানে সব বই তাক করা আছে। আর এই রুমে সে মানে বাড়ির কাছে থেকেও কিন্তু শুধুমাত্র প্রিপারেশনের জন্য ফ্যামিলি থেকে দূরে থাকা, এটাও কিন্তু একটা আলাদা রকমের ডেডিকেশন দরকার হয়। তো সেটা সে রেখেছে। তো তোমরাও যারা নতুন প্রিপারেশন নিচ্ছ, তারাও এই ত্যাগটা তাদেরকে করতে হবে, নানা রকমের ত্যাগ এর মধ্যে দিয়ে চলতে হবে। তো তুমি কি পরামর্শ দেবে তাদের? একদমই, কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতেই হবে। বিশেষ করে যখন ডাব্লিউবিসি যদি কারো টার্গেট থাকে, তাহলে প্রসেসটা এমনিতেই লেন্দি, আর একবার দুবারে হয়ে যাবে এমনটাও নয়। সেহেতু প্রথমেই একটা প্ল্যান নিয়ে রাখতে হবে, যে 4 থেকে 5 বছরের একটা পরিকল্পনা। সেই 4-5 বছর নিজেকে মানিয়ে নিতে হবে এবং প্রত্যেক দিন স্টাডি করতে হবে। যে কোনো পরীক্ষা পাশ করার জন্য এগুলো জরুরি। আমরা ডব্লিউবিসিএস রিলেটেড বুক লিস্ট স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিওটা পরে আসছি। তো এমনি তুমি যদি বলো যে প্রিপারেশন ফেজের জন্য, এখন তো মানে খুব কম্পিটিশনটা খুব হাই হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেই হিসাবে একটা ধরে রাখা খুব চাপের। আর যেটা বললাম যে আমাদের গ্রামাঞ্চলে আরও বেশি চাপের। এই যে আশেপাশের সব মানুষদের ইনকাম করতে দেখবে, বন্ধু বান্ধবদের, তারা ইনকাম করছে। এবার তোমার বাবাই দেখবে যে অন্যের ছেলে ইনকাম করছে, আমার ছেলে ইনকাম করছে না। তো সেই হিসাবে মানে নিজেরও তো খারাপ লাগে না, দিন শেষে তো নিজেরও খারাপ লাগে যে আমি কিছু করছি না। তো সেই হিসাবে এই প্রিপারেশন এটা ধরে রাখা সত্যিই চাপে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্যিই তাই। তার কারণ আর্থিক চাপ তো একটা থাকেই, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যেটা হয়। বয়স বাড়ার সাথে সাথে হয়তো বাড়ি থেকে কিছু না বললেও নিজের একটা খারাপ লাগা থাকে, যে আমি কিছু করছি না, ফ্যামিলিকে এই মুহূর্তে সাপোর্ট করা উচিত, সাপোর্টটা করতে পারছি না। সেই দিক থেকে হয়তো বেশিরভাগ স্টুডেন্টই আছে যাদের মেধা আছে, যারা পাওয়ার যোগ্য, কিন্তু ওই যে আপনি বললেন একটু আগে 90%, 95% তাদের প্রিপারেশন সেই মুহূর্তে তারা ছেড়ে দেয়। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে তোমরা ছেড়ো না, শেষ পর্যন্ত লেগে থাকো। আর একটা কথা আমি অনেকের মুখে শুনেছিলাম যে পিএসসি কাউকে খালি হাতে ফেরায় না। কোথাও না কোথাও না আমারও সেই বিশ্বাসটা মনের মধ্যে ছিল যে পিএসসি কাউকে খালি হাতে ফেরায় না। আমিও সেই কথাটাই বলবো, পিএসসি কাউকে খালি হাতে ফেরায় না, তোমরা লেগে থাকো, কিছু না কিছু একটা হয়ে যাবে। খুব অনুপ্রেরণামূলক তোমার জীবন কাহিনী। তো তুমি কোথায় অনুপ্রেরণা পেয়েছো এইদিকে আসার জন্য, ডব্লিউবিসিএস এর এসে আসার জন্য? হ্যাঁ, আমি তখন ওই 2015-16 সাল, তখন ডাব্লিউবিসিএস কি জিনিস আমি জানতাম না। তখন আমাদের দেবকুণ্ডে একজন ছিলেন, তার বাড়ি এখানে নয়, তিনি ডাব্লিউবিসিএস এ টপার হয়েছিলেন, নাজির হোসেন স্যার। আচ্ছা, নাজির হোসেন 2013 বা 14 সালে হয়তো টপার হয়েছিল। 14 টপার। তো তাকে দেখতাম, আমি দেখে বিষয়টা জানার চেষ্টা করলাম যে তিনি কি পরীক্ষায় পাশ করেছেন। তারপরে জানলাম যে ডাব্লিউবিসিএস। তো তাকে দেখে অনুপ্রাণিত হয়, তার সাথে দেখা করতে যাই, তার সাথে পরামর্শ নিই, সেখান থেকে জার্নিটা শুরু, এবং তিনিই আমার প্রথম ইন্সপিরেশন। আমারও ইন্সপিরেশন তুমি এক প্রকার বলতে পারো নাজির হোসেন স্যার। তখন ওই কর্মক্ষেত্র কর্মসংস্থানগুলো বেরোতো, তখন ওনার জীবন কাহিনীটা কর্মসংস্থানে বেরিয়েছিল। উনি যেটা জানিয়েছিলেন যে ওনাদেরও ওই গ্রামে বাড়ি, ওনাদের মাঠান জমি ছিল, হচ্ছে ধানের জমি ছিল, দুপাশের রাস্তা, গ্রামের মাঝ দিয়ে রাস্তা হয় না, দুপাশে ধানের জমি। তো ওই রাস্তা দিয়ে সে যখন হেঁটে যেত, ওরা দুই ভাই এক বোন এরকম হয়তো ছিল। তো ওদের প্রিপারেশনে মানে পড়াশোনার জন্য ওর বাবা ওই রকম মাঠান জমি, একবারে উর্বর জমি বিক্রি করে তাদের পড়াশোনা করিয়েছিল। আর সেই হিসাবে ও বলতো যে ও যখন ওই রাস্তা দিয়ে যেত, তখন ওর চোখটা আপনি আপনি জলে পূর্ণ হয়ে যেত, যে আমাদের পিছনে আমার বাবা মা এরকমভাবে জমি বিক্রি করে পড়াশোনা করাচ্ছে। তো সেটা সত্যি একটা অনুপ্রেরণামূলক, সবারই আরও হাজার হাজার স্টুডেন্টদের হয়তো উনি অনুপ্রেরণা। তো একইভাবে তোমার অনুপ্রেরণাও এই বেলডাঙার অনেক ছেলেমেয়েরা, তারা উদ্বুদ্ধ হবে।
বেলডাঙ্গা তো অনেক কিছুর জন্য বিখ্যাত। বিখ্যাত হচ্ছে গামছার জন্য, বিখ্যাত হচ্ছে কাঁচা লঙ্কার জন্য, বিখ্যাত হচ্ছে মনোহরা মিষ্টির জন্য। একইভাবে এই অনেক বিখ্যাতের মাঝে অনেক কুখ্যাতি অনেক সময় হয়ে যায়। আমরা নিউজ পেপারে দেখি, নানা রকম ইসে দেখি, তারা এটা হচ্ছে এক প্রকার শিক্ষায় পিছিয়ে থাকা একটা প্রভাব। তো এই আর্থসামাজিকভাবে তো পিছিয়ে আছি, তার সঙ্গে সঙ্গে শিক্ষায় পিছিয়ে থাকা। আমরা দেখেছি বাবর আলীকে, তোমাদের বেলডাঙ্গারই একজন, যে সর্বকনিষ্ঠ শিক্ষক হিসাবে সে ইউনাইটেড নেশনের পুরস্কার পেয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্রিটেনের তৎকালীন রানী এলিজাবেথ টু এর কাছেও পুরস্কার নিয়েছে। তো সে এই যারা একবারে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া সেই সব ছেলে মেয়েদের পড়ায়, তো একইভাবে তবু কিন্তু অনেক পিছিয়ে রয়েছে এখনো পর্যন্ত। তো তোমার কি তাদের প্রতি বার্তা থাকবে যে আমাদের এই এরিয়ার আর্থসামাজিকভাবে যারা পিছিয়ে আছে সেই সব ছেলে মেয়েদের জন্য? দেখুন, এখন বলতে গেলে বেলডাঙ্গা কিন্তু আগের থেকে শিক্ষার দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স। আগে যে চিত্রটা ছিল এখন অনেকখানি বদলেছে। এই বছরই আমার সাথে আরো 3 জন বেলডাঙ্গা থেকে তারা ডাব্লিউবিসিএস এ সিলেক্টেড। মানে এই বেলডাঙ্গা ছোট্ট একটা শহর, সেখান থেকে এক বছরে 3 জন সিলেক্টেড। এর আগেও পেয়েছে এক্সিকিউটিভে শরীফুল ইসলাম পেয়েছে, তারপরে প্রতীক দা আছে যে লেবার সার্ভিসে আছে, আরো অনেকে আছে। অনেকে আছেন, আমির বান্দা আছেন, শোয়েব দা আছেন, আরো ফজল দা আছেন, অনেকে আছেন। তো সেগুলো তো উদাহরণ ছিলই। এবার একই বছরে 4 জন বেলডাঙ্গা থেকে, শুধু ডাব্লিউবিসিএস নয়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখুন, আপনি নিট মেডিকেলে দেখুন, বেলডাঙ্গা থেকে প্রচুর ছাত্রছাত্রী সেখানে সিলেক্ট হচ্ছে। আপনি পুলিশের পরীক্ষাগুলো দেখুন, বেলডাঙ্গা থেকে প্রচুর ছেলে মেয়ে সেখানে সিলেক্ট হচ্ছে। সুতরাং অনেক চেঞ্জ হয়েছে। আমি মনে করি আরো চেঞ্জ হতে হবে এবং বেলডাঙ্গার নাম সবাইকে উজ্জ্বল করতে হবে। অনেক অনেক ধন্যবাদ, আগামীর জন্য অনেক শুভকামনা। আর সমাজের যে স্তর থেকে আমরা উঠে এসেছি সেই শিকড়টা যেন না ভুলে যায়, সেটা যেন মনে থাকে। আমাকে একজন প্রাক্তন আইসি স্যার এটা বলেছিলেন যে আমরা যেন শিকড় যেন না ভুলে যায়। ঠিক আছে, আমরা যেখান থেকে উঠে এসেছি সেই শিকড়টা যেন না ভুলে যায়, সেই চেষ্টায় আশা করি আলমগীর হোসেন সাহেবের থাকবে। অনেক অনেক ধন্যবাদ। সেপারেট একটা ভিডিও আনা হচ্ছে, সেটা স্ট্র্যাটেজি রিলেটেড। থ্যাংক ইউ।